সিস্টোস্কোপি জিনিসটা কি, ইট ইজ আ এন্ডোলুমিনাল এন্ডোস্কোপ, এন্ডোস্কোপ, ঠিক আছে। এটা যেমন আমরা ল্যাপারোস্কোপ যেমন এন্ডোস্কোপ, এন্ডোস্কোপ that can be used as an aid to visualize the uterine cavity or to direct performance of variety of intelligent procedure। আমরা এটা কি করি, ইউটারাসের ভিতরে আমরা যখন ল্যাপারোস্কোপি কি পুরো অ্যাবডোমিনের ভিতরে, ল্যাপারোটমি করলে যেমন হয় অ্যাবডোমিনের ভিতরে আমরা কাজগুলি দেখি এবং কাজ করি, আর এটা ক্ষেত্রে ইউট্রাইন ক্যাভিটিতে যদি কোনো প্যাথোলজি থাকে সেটা দেখার জন্য আমরা এটা ডিরেক্ট ভিজুয়ালাইজেশন অফ দা ইউট্রাইন ক্যাভিটি এন্ড পারফরম্যান্স অফ দা ডিফারেন্ট ইন্টেলিজেন্ট প্রসিডিউর এটা আমরা করি, ঠিক আছে। হিস্ট্রিতে যদি জানি 1869 ফার্স্টে প্যান্টোলিন visualize the endometrial tumor of the বলে polypoidal tumor of the uterus, সেটা সে ফার্স্টলি ভিজুয়ালাইজ করতে পেরেছে। দেন 1925 এ আমরা রবিন ইউজ cystourethoscope to visualize the uterus, cystourethoscope দিয়ে আমরা ইউটারাসটা ইউজ করতাম, কিন্তু পরবর্তী সময় সেইটাকে ইউটারাসটাকে ডিসটেন্ড করার জন্য ওয়ার্ড ইউজ করতো। এরপরে দেখা যাচ্ছে এরপরে আবার দেন আমার হলো কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হচ্ছে, ঠিক আছে। এভাবে ইউজ করে এটাকে যেমন অ্যাবডোমেনকে আমরা ডিস্টেনশন করার জন্য আমরা ডিস্টেন্স করছি কার্বন ডাইঅক্সাইড, তেমনি ইউট্রাইন ক্যাভিটিটাকেও আমরা ডিস্টেন্স করার জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড ইউজ করতে পারি। আর 1960 থেকে 70 তে লো ভিসকোসিটি ফ্লুইড লাইক স্যালাইন, রিঙ্গার ল্যাকটেট এগুলো ইউজ করা হয়। এটা ইন্টারনাল প্রেসারটাকে বাড়িয়ে দিয়ে মানে 50 থেকে 100 মিলিমিটার মার্কারিতে ইউজ করা হতো। এটা আমরা এভাবে, এটা কিন্তু চিপ এবং ইজিলি অ্যাভেলেবল ছিল। পরবর্তী সময়ে বিভিন্ন জনে বিভিন্ন রকম প্রসিডিউরের মাধ্যমে করা হতো এটা। আচ্ছা, যাই হোক, এখন সিস্টোস্কোপের মধ্যে আমাদের ইনস্ট্রুমেন্ট কি কি আমরা ইউজ করি? একটা টেলিস্কোপ ইউজ করা হয়, এখানে আইপিস থাকে, প্যারাল এবং অবজেক্টিভ লেন্স থাকে, বিভিন্ন রকম লেন্স থাকে। আর অ্যাঙ্গেল অপশন কতগুলো আছে, 0, 12, 15, 25, 30, 70 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সেগুলো দেখার জন্য সেটা আমরা অ্যাঙ্গেল অপশন আছে। আর হচ্ছে আরেকটা হচ্ছে 0 ডিগ্রি প্রোভাইডস প্যানোরামিক ভিউ, 0 ডিগ্রি প্যানোরামিক ভিউতে দেখা যায়, আর ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা বিভিন্ন পজিশনে আমরা ইউট্রাইন ক্যাভিটিগুলো আমরা দেখতে পারি। অ্যাঙ্গেল 1 ইমপ্রুভ দ্য ভিউ দ্য অস্টিয়া in an abnormality shape uterine cavity, uterine cavity যদি abnormal shape থাকে আমরা এই অ্যাঙ্গেল, ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা uterine cavity-টাকে দেখতে পারি। আর রিজিড হিস্টোস্কোপ সেটা হচ্ছে ইনভেশন এন্ড কমপ্লেক্স অপারেটিভ রুম প্রসিডিউর, এটা ডায়ামিটার 3 to 5 মিলিমিটার ডায়ামিটার and more durable and provides superior image, এটার মাধ্যমে আমরা খুব ভালো আমরা ইমেজ সুন্দর করে দেখতে পারবো। আর ফ্লেক্সিবল হিস্টোস্কোপ আছে, most commonly used for office হিস্টোস্কোপ, আর সেক্ষেত্রে এটার অ্যাঙ্গেল হচ্ছে 120 থেকে 160 ডিগ্রি অ্যাঙ্গেল এটা ইউজ করা যায়। আর ইরেগুলার শেপ ইউটারাস এন্ড নেভিগেশন অ্যারাউন্ড দ্য ইন্টারনাল রিলেশনস, যদি ইউটারান শেপটা ইরেগুলার থাকে সেক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল হিস্টোস্কোপ ইউজ করতে পারি। দিস ইজ লাইট সোর্স, এখানের মধ্যে এটা দিস ইজ লাইট সোর্স, এটা দিয়ে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। যেমন ক্যামেরা ইকুইপমেন্ট, দিস ইজ ক্যামেরা ইকুইপমেন্ট, ক্যামেরা আমরা ইউজ করা হয়। আর হচ্ছে ডায়াগনস্টিক শীট, এখানের মধ্যে টু ডেলিভার দ্য ডিস্টেনশন মিডিয়া, আমরা যেটা মিডিয়া যেটা ইউজ করি, ওয়াটার হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, বা আমরা আদার মিডিয়াগুলো সেগুলো আমরা দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। আচ্ছা, আর হচ্ছে এরপরে হচ্ছে অপারেটিভ শীট আছে, আর হচ্ছে মেইনলি ইনস্ট্রুমেন্ট আমরা যেগুলো ইউজ করি সেটা হলো রেসিপ্টোস্কোপ, এটা রেসিপ্টোস্কোপ, এগুলো দিয়ে আমরা কাটা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে বেসিক ইলেকট্রোড ইউজ করা হয়। আর এখানে এছাড়া আমরা রোলার বল, ব্যারেল অথবা কাটিং লুপ হিসেবে ইউজ করতে পারি। আর এক্সেসরি ইনস্ট্রুমেন্টের মধ্যে হচ্ছে গ্রাসপিং ফোর্স, এটা হচ্ছে গ্রাসপিং ফোর্স, ঠিক আছে। তারপরে বায়োপসি ফোর্স আছে, সিডের আছে, মোরসিলেটর আছে, এগুলো করা যায়। আর মনোপোলার এবং বাইপোলার ইলেকট্রোড ইউজ করা হয়, ঠিক আছে। মনোপোলার ইউজ করতে পারি এবং বাইপোলার ইউজ করতে পারি। আর এক্ষেত্রে আচ্ছা, এইভাবে আমরা ইউজ করতে পারি। আর ডিস্টেনশন মিডিয়ার ক্ষেত্রে আমরা যেটা বললাম, ইউটারাইন মাসেল রিকোয়ার্স মিনিমাম প্রেসার অফ 40 মিলিমিটার মার্কারি টু ডিস্টেন্স the uterine cavity, 40 মিলিমিটার মার্কারি দিয়ে কতটুকু ডিস্টেন্স
করার জন্য আমরা এটা করি। আর ডিস্টিলেশন মিডিয়া হচ্ছে গ্যাসেস মিডিয়া হতে পারে অথবা লিকুইড হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে আর লিকুইড মিডিয়া দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, এটা হাই ভিসকোসিটি এবং লো ভিসকোসিটি ফ্লুইড আমরা ইউজ করা যেতে পারে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বেশি ইউজ করা হয় কারণ ইট ইজ কালারলেস এন্ড আইডিয়াল ফর হিস্টোস্কোপ, অফিস হিস্টোস্কোপ যেটাকে বলা হয় সেটা করা হয় গিভেন থ্রু ইনসাফলেটরের মধ্যে দিয়ে গ্যাসটা আমরা তুলে দিচ্ছি। And it allow the entry evaluation of the endocervical canal. এন্ডোসার্ভিক্যাল ক্যানাল দেখার জন্য সেটা করা হয়। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে কি এটা আবার গ্যাস এম্বলিজম করতে পারে, এটা করা যেতে পারে। আর নো ইফেক্টিভ ওয়ে টু রিমুভ দ্য ব্লাড অর ডেবরিস, এটার মাধ্যমে আমরা কিন্তু কোনো কিছু মানে ব্লাড বা ডেবরিস বের করতে পারি না, এটা ডিসঅ্যাডভান্টেজ। আর হাই ভিসকোসিটি ফ্লুইডের মধ্যে ডেক্সট্রান আছে, ডেক্সট্রান কিছুক্ষণ বলা হয়। আর লো ভিসকোসিটি ফ্লুইড যেটা সেটার মধ্যে নরমাল স্যালাইন হতে পারে, ল্যাকটেরিনাল ল্যাকটেজ সলিউশন হতে পারে, এটাও অ্যাভেলেবল লো কস্ট, এটা দিতে পারে, এটা আমাদের জন্য এটাও আমরা করা যেতে পারে। আচ্ছা, আর লো ভিসকোসিটি ফ্লুইডের মধ্যে গ্লাইসিন 1.5% গ্লাইসিন আছে, মোস্ট কমনলি ইউজ মিডিয়া। আর নন ইলেকট্রিক মিডিয়া আছে 5% গ্লুকোজ, সলবিটল এন্ড ম্যানিটল। এগুলো পেশেন্ট প্রিপারেশন পেশেন্টকে প্রিপেয়ার করতে হবে, ডিটেইল হিস্ট্রি আগে নিতে হবে, কমপ্লিট ফিজিক্যাল এক্সামিনেশন আমরা করে নেব। আর এটা করা হয় প্রোলিফাইটিভ ফেজে। আমরা অনেক সময় ডায়াগনোস্টিক জিনিসটা শুরু করি, তোমরা এওবি ডায়াগনোসিস করার জন্য আমরা এওবি কজ এওবি একটা কোডিং থাকতে পারে, বা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকতে পারে, ইরেগুলার এন্ডোমেট্রিয়াম থাকতে পারে, সেক্ষেত্রে আমরা প্রোলিফাইটিভ ফেজ করব। প্রোলিফাইটিভ ফেজে আমরা ডায়াগনোস্টিক টেস্ট করা হয়। ইনফর্ম কনসেন্ট করতে হবে বা নিউমোনিয়ার এক্সামিনেশন ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর অ্যানেস্থেশিয়ার মধ্যে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া যেটা প্যারাসার্ভিক্যাল ব্লক দিতে পারি, অথবা স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিতে পারি, অথবা জেনারেল অ্যানেস্থেশিয়া দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন দেওয়া হয়, ওটা আমরা আসলে ওখানে সেটা হচ্ছে তোমার যে ব্লকের জন্য আমরা এই চারটা পয়েন্টে তোমার হচ্ছে 12 ব্লক, 3 o'clock, 6 o'clock, 9 o'clock পজিশনে আমরা সে ব্লক প্যারাসার্ভিক্যাল ব্লক দিতে পারি। আচ্ছা, সো ডায়াগনস্টিক প্রসিডিউরের জন্য কি আমরা ইউজ করি সাধারণত কোন ক্ষেত্রে আমরা এওবি ক্ষেত্রে বললাম আপনার ইউট্রাল ব্লিডিং, সেটা ইন মেবি প্রি ম্যানোপজাল ব্লিডিং অর পোস্ট ম্যানোপজাল ব্লিডিং, এই যে কোনটা হতে পারে সেক্ষেত্রে আমরা করতে পারি। আর দা কজ অফ ইনফার্টিলিটি যেমন হচ্ছে ইন্টারভেন অ্যাডিশন করতে পারে, যেটাকে বলি আমরা অ্যাকশন মেসেজ, আমরা জানি এটা অ্যান্টিওয়াল পোস্টুরাল বিভিন্ন নেটের মতো একদম লেগে লেগে চলে যাচ্ছে অ্যাকশন মেসেজ। হ্যাঁ, দুর্বল ক্রিয়েট করা হয় বা টিউবারকুলোসিস, এগুলোতে অ্যাশার সিনড্রোম ডেভেলপ করতে পারে। সাবমিউকাস ফাইব্রোড হতে পারে। সাবমিউকাস ফাইব্রোডে আমরা জানি সেটা হচ্ছে সাবমিউকালটা ইটন ক্যাভিটিতে মিউকাস লেয়ারে এসে ফাইব্রোডে চলে আসতে পারে, তখন এটা পলিপয়েডাল একটা গ্রোথের মতো তৈরি হতে পারে। তবে এন্ডোমেট্রিয়াল পলিপ হতে পারে অনেক সময়। এন্ডোমেট্রিয়াল পলিপ অনেক সময় এমন অবস্থা বোঝা যাবে যে পোস্ট মেনোপজাল রেডি হলে অনেক সময় খুব পলিপ মনে করে এটা দেখা যাচ্ছে আমরা ডায়াগনস্টিক হিসেবে পলিপ নিয়ে নিলাম, দেখা যাচ্ছে সেটা হতে পারে। এগুলো কিন্তু আমরা রিসেপ্টোস্কোপ দিয়ে নিয়ে আসতে পারি, ঠিক আছে, এবং বায়োপসি করতে পারি, এটা কিন্তু ইজিলি করা যেতে পারে। আর এটা ইউটেরাইন ক্যাভিটিতে মানে ইউটারাসটাকে দেখে আমরা ইউটেরাইন ক্যাভিটির যত প্যাথোলজিগুলো আছে সেগুলো আমরা স্টেথোস্কোপ দিয়ে ধরে আসতে পারি। এটার ম্যালফরমেশন কিছু থাকতে পারে, যদি ম্যালফরমেশন থাকে আমরা ম্যাট্রিপ্লাসটি অপারেশন যেটা করবো সেটা হিস্টোস্কোপে দিয়ে আমরা ইন্টারইউটেরাইন সেপ্টামটাকে আমরা এটাকে তোমার হিস্টোস্কোপ দিয়ে আমরা তোমাকে অপারেশন করা যেতে পারে, হতে পারে। আর কজ অফ রিকার্ন অ্যাবর্শন সেটা আমরা জানতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে ইউটেরাইন ক্যাভিটি যেটা বললাম যে ইউটেরাস সেপ্টাম, এটা একটা ইম্পর্টেন্ট কজ অফ রিকার্ন অ্যাবর্শন, সেক্ষেত্রে আমরা করতে পারি এটা। অথবা ডায়াগনস্টিক থাকতে পারে অ্যাবনর্মাল সাইজ শেপ অফ দা ইউটেরাস, সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি। আর আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, সেক্ষেত্রে আমরা ডায়াগনস্টিক প্রসিডিউর করতে পারি। আর কিছু থেরাপিউটিক প্রসিডিউর আছে তোমাদেরকে যেটা বললাম, যেমন হচ্ছে ফার্স্ট জেনারেশন স্টেথোস্কোপ যেটা, সেটা দিয়ে আমরা লেজার দিয়ে করা যেতে পারে। সেক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল রিসেকশন করা যেতে পারে, অথবা রোলার বল আর এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন করা যেতে পারে। আমরা জানি রোলার বল দিয়ে আমরা ইন্টারইউটেরাইন যদি প্যাথোলজি যদি থাকে এন্ডোমেট্রিয়াল রিসেকশন এবং রোলার বল থার্মাল বল দিয়ে অ্যাবলেশন করা যেতে পারে, সেটা করা যেতে থেরাপিউটিক কোর্স হিসেবে। আর সেকেন্ড জেনারেশন যেটা লেটেস্ট সেটা বলা হয়, সেক্ষেত্রে আরো কিছু ক্রায়ো সার্জারি করা যেতে পারে। ক্রায়ো সার্জারি
তারপরে অ্যাবলেটর হিসেবে হাইড্রোথার্মাল অ্যাবলেটর হিসেবে অথবা থার্মাল বেলুন অ্যাবলেশন, যেটা বললাম যে এওবির ক্ষেত্রে থার্মাল বেলুন অ্যাবলেশন আমরা সেটা করতে পারি। এওবি যত এটা যদি কোনো প্যাথোলজি না পায় সেক্ষেত্রে এক্সেসিভ ব্লিডিং হলে আমরা এই থার্মাল বেলুন ইউজ করা যেতে পারে। এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন তো করিয়ে, যেটা তোমার এন্ডোমেট্রিয়াল থিকেনিং, হ্যাঁ, হাইপারপ্লাস্টিক এন্ডোমেট্রিয়াল আছে, সেক্ষেত্রে আমরা এটা করা যেতে পারে। যে যে থার্মাল বেলুন, এটা ইন্টারনেট বেলুনিং এটা করা হয়েছে, বেলুনিং করা হয়, থার্মাল বেলুনিং করা হয়, সার্ভিস দিয়ে ঢুকে দিয়ে সেটা করা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবলেশন। এটাকে এই তোমার এটা যদি কোনো প্যাথোলজি থাকে সেটাকে আমরা স্টেথোস্কোপ দিয়ে আমরা আনতে পারি। আচ্ছা, যেমন কোলিন ডায়াগনোসিস করতে পারি, কোলিপেক্টমি করা যেতে পারে, এটা অ্যাডেশন যেটা থাকে, অ্যাডেশন থেকে অ্যাশানল সিনড্রোম সেটা করতে পারি। তারপরে ম্যালফরমেশন যদি থাকে, যেমন সেপ্টিক ইউটেরাস, সেপ্টিক ইউটেরাসে আমরা ডিসেকশন অফ দ্য সেপ্টাম, তো বাইপেন্ডেন্ট ইউটেরাস কারেকশন করতে পারি, সেটা অবশ্য বাই ল্যাপারটমি ইউজিং ম্যাট্রোপ্লাস্টি অপারেশন, ল্যাপারটমি করে ম্যাট্রোপ্লাস্টি অপারেশন করা হয়। কিন্তু আমরা সেপ্টাম যদি ইন্টারটি সেপ্টাম থাকে সেটা ল্যাপারোস্কোপি করে করতে হবে। কিন্তু এটা ইউনিফিকেশন অপারেশন, যেটা আমরা ম্যাট্রোপ্লাস্টি অপারেশন, সেটা অবশ্য আমরা এইভাবে করতে পারি। পলিপেক্টমি করতে পারি, ইটোন অ্যাডিশন লাইসেন্স করা যেতে পারে মায়োমেন্টাল। আচ্ছা, used as a therapeutic tool, সেটা যে বললাম যে রিমুভাল অফ দ্য ফরেন বডি অ্যান্ড আইওসি। আইওসি অনেক সময় মিসিং থ্রেড হতে পারে, আইওসি যেটা কোথায় যে লুকিয়ে আছে, তখন আমরা কিন্তু ইনি ক্যামেরা দেখে আমরা এটাকে রিমুভ করতে পারি, আর কোনো ফরেন বডি থাকে সেটাও রিমুভ করা যায়। অথবা ক্যানুলাইজেশন অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবটাকে ক্যানেল আমরা এখানে ক্যানুলা একটা ক্যানালাইজ করে দিতে পারি। ইন্টারস্টিশিয়াল অবস্ট্রাকশন যদি থাকে সেক্ষেত্রে আমরা বা ডিউ টু দ্য ডেব্রিস অথবা টিউবাল স্পাজম যদি থাকে সেক্ষেত্রে আমরা ক্যানুলাইজেশন করে দিয়ে এটাকে অবস্ট্রাকশন রিলিজ করা যেতে পারে। এটা যেতে পারে। আর ইন্টারটেন ডিভাইস, ইন্টারটিউবাল ডিভাইস ফর স্টেরিলাইজেশন, আসলে আমরা স্টেরিলাইজেশন অপারেশন যেটা আমরা টিউবেক্টমি যেটা করতাম সেটা না করে কিন্তু আমরা সরাসরি এটা ডিভাইস ঢোকা দিয়ে ডিভাইসে আমরা ব্লক করে দিয়ে স্টেরিলাইজেশন অপারেশন করা যেতে পারে। আচ্ছা, আর ট্রিটমেন্ট অফ দ্য হিমানজিয়া এবং আর্টেরিয়াল ভ্যানাস ম্যালফরমেশন সেটা করা যেতে পারে। এটা যদি এটা এর একটা কজ, যেখানে আমি কোনো কজ খুঁজে পাবো না, ডিউবি বলবো, হ্যাঁ, তখন এটা একটা একটা ম্যালফরমেশন থাকতে পারে, এখান থেকে ব্লিডিং হতে পারে, অথবা হ্যামানজিয়া থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু এই মিক্রোস্কোপিক দিয়ে এই ভ্যাসেল আমরা লাইভ করে ফেলতে পারি। আর ইন্টারভিউশন ফাইব্রয়েড তো বললাম যে ইন্টারমিউরাল ফাইব্রয়েড অথবা সাবমিউকাস ফাইব্রয়েড। ইন্টারমিউরাল ফাইব্রয়েড যেটা প্রভুত করে যাচ্ছে মিউকাস লেয়ারে, সেটা আমরা করে দিই, সেটা করা পসিবল। সো আমরা ম্যানুয়ালি ইন্ডিকেশনকে ম্যানুয়ালি করতে পারি, ইনফার্টিলিটি করা যেতে পারে। কোনটা ভালো, মিক্রোস্কোপি ভালো না ল্যাপারোস্কোপি ভালো? একটা অ্যাডভান্টেজ একটার উপরে একটা। এখানে কিন্তু স্কারের ক্ষেত্রে আমরা হিস্টোস্কোপ করতে পারি, যদি প্রিভিয়াস স্কার থাকে করা যাবে না, কারণ স্কার বাচ্চা হয়ে যেতে পারে, অথবা স্কার থেকে বেরিয়ে দিতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে, পেরিটোনালাইজেশন। আর তবে এটা সুবিধা হচ্ছে র্যাপিড রিকভারি, হ্যাঁ, র্যাপিড রিকভারি। আর হচ্ছে ল্যাপারোস্কোপির ক্ষেত্রে আমরা ওয়ান স্টেজ অ্যালাউ পেলভিক অ্যাসেসমেন্ট, টোটাল পেলভিক অ্যাসেসমেন্ট করতে পারি, কিন্তু এখানে করা কষ্ট। মামা ক্যান বি ট্রিটেড হিস্টোস্কোপিক্যালি, কখন করতে পারি, এটা মোডাল যদি এটা করে যায় সাবমিউকাস লেয়ার সেখানে করতে পারি, আর সাবমিউকাস ফাইব্রয়েড করতে পারি। All types of submucous fibroid can be dissected by the hysteroscope. Single intramural fibroid less than 5 cm that lie close to the endometrium, সেটা করা যেতে পারে। endometrium কাছাকাছি থাকে এবং 5 cm নিচে হলে আমরা সেটা করতে পারি। আর সমস্যা হবে যদি স্কার্ট থাকে, তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াস স্কার যদি থাকে, সিজার স্কার থাকে, সিজার এখান থেকে অনেক সময় ব্লিডিং হতে পারে। ব্লিডিং হয়ে যায় তখন দেখা যাচ্ছে এটা একটা কমপ্লিকেশন হিসেবে প্রবলেম হয়ে যাচ্ছে, এটা কমপ্লিকেশন থেকে ব্লিডিং হতে পারে। সবসময় একটা ব্লিডিং দেখা ব্লিডিং স্কার ব্লিডিং তৈরি হতে পারে, এটা একটা প্রবলেম। সেজন্য আমাদের এখানে আবার করতে চাই এটা কমপ্লিকেশন হতে আছে, কোনটা ইন্ডিকেশন আছে, প্রেগন্যান্সি থাকলে এটা করতে পারে, পসিবল না।
current or recent pelvic infection introduce আরো বেশি ইনফেকশন ইন্ট্রোডিউস করে ফেলতে পারে, সো আমরা pelvic infection আমরা অ্যাভয়েড করি। কারেন্ট ভ্যাজিনাইটিস, সার্ভিসাইটিস, এন্ডোমেট্রাইটিস এই ধরনের ক্ষেত্রে করা যাবে যে হ্যাঁ তুমি আছে এই অবস্থায় করা যাবে ইন্টারনাল, কারণ যদি এটা ভালো হয়ে যায় তখন আমরা করবো। আর হচ্ছে রিসেন্ট ইউটেরাইন পারফোরেশন, একটা এমআর খুলে পারফোরেশন হয়ে গেছে, করা যাবে। একটা ব্লিডিং থাকলে করা যাবে, ঠিক আছে। আর ইন্ট্রাঅপারেটিভ কিছু কমপ্লিকেশন হতে পারে, যেহেতু আমরা ডিস্টেনশন করি, একটা মিডিয়া দিয়ে ডিস্টেনশন করা হয়, সঙ্গে সঙ্গে আর্টারিয়াল প্রেশারটা, মিন আর্টারিয়াল প্রেশারটা বেড়ে যেতে পারে। মিন আর্টারিয়াল প্রেশার বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে যে এমন বেড়ে যায় তখন ব্লিডিংটা স্টপ ইন্টিগ্রেটেড প্রেশার বেড়ে বাড়ার কারণে ব্লিডিং হতে থাকে, অনেক সময় আমাদের প্রবলেম হয়। আর ব্লিডিং ভেসেলকে কোয়াগুলেট করা যাবে, ক্যান বি কোয়াগুলেট 2 মিলিমিটার অর ইলেকট্রোড করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। সময় আমার ডিফিকাল্ট হয়ে যেটা করা যায়। Bleeding can be controlled by insertion in Follis balloon or in PET in 3 to 5 millimeter, and balloon can be kept in situ for 60 to 12 hours. আসলে আমরা যেটা পিপিএস ম্যানেজমেন্টের জন্য আমরা কন্ডোম ক্যাথেটারাইজেশন করে আমরা যেটা করি, এরকমই একটা যে আমরা বেলুন ফলিস ক্যাথেটার, ফলিস ক্যাথেটারটা এখানে ঢুকাই দিয়ে এটাকে ইনফেক্ট করে দিলাম 5 ml ওয়াটার দিয়ে ইনফেক্ট করে দিলাম, ওটাই রেখে দিলাম 6 ঘন্টা 12 ঘন্টা, দেখা যায় ব্লিডিংটা স্টপ হয়ে যেতে পারে। এটা একটা প্রসিডিউর। আর রিয়ালি করা হয় যে আর্টারি এম্বোলাইজেশন, এম্বোলাইজেশন কিন্তু রিয়ালি করা হয়। তারপর পোস্ট অপারেটিভ ব্লিডিং, ডিলে পোস্ট অপারেটিভ ব্লিডিং এটা হতে পারে, এন্ডোমেট্রিয়াস হতে পারে, এন্ডোমেট্রিয়াস spontaneous expulsion of the intramural portion, previously visited myoma, subacute myoma হিসেবে এটা যেটা করা হলে পরবর্তী ব্লিডিং হিসেবে বাকি যে পোর্শনটা থাকে, যে যেমন পোর্শনটা সেটা বের হতে পারে, যে ব্লিডিং হচ্ছে সেটা। আর যেটা রিয়ালে যেটা হয় রিটার্ন পারফোরেশন, এটা না করে এটা তারপর হচ্ছে তোমার আরেকটি কমপ্লিকেশন হিসেবে রেজিস্ট্রেশন মিডিয়ানের জন্য যে কার্বনেসের সাবস্টেশন করা হয়, অনেক সময় এটা কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করে, এটা হতে পারে অথবা গ্যাস এম্বোলিজম, আর সামটাইম অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হতে পারে, পারফোরে ইনডিমা হতে পারে, ইয়ারডিএস খুব সেফটি মানে এই হলো। আর এছাড়া লেট কমপ্লিকেশন হিসেবে যেটা বললাম, ইনফেকশন ইন্ট্রোডিউস হওয়ার কারণে ইনফেকশনের পিএইচ ডেভেলপ ইনফেকশন ডেভেলপ করতে পারে, ভ্যাজানাল ডিসচার্জ হতে পারে আফটার অ্যাবলেশন, কোনো অ্যাবলেশন করলে অনেক দিন ধরে ডিসচার্জ করতে পারে, ইন্টারনাল কোনো অ্যাবলেশন, অ্যাবডোমিনাল অ্যাবলেশন হলে সেটা থেকে ডিসচার্জ অনেক দিন ধরে ডিসচার্জ হতে পারে। আবার এটা সেলফ লিমিটিং, নিজে নিয়মিত ভালো হবে। আর অ্যাডেশন ফাংশন, সেটা ডিসচার্জ করলে অ্যাডেশন ফাংশন। আর ফর প্রিভেনশন অফ দ্য অ্যাডেশন আমরা সেকেন্ড আর থার্ড লোকেশনস করতে অ্যাডিশন হয়ে গেলে পরবর্তী সময়ে আমরা রিসেপ্টর করতে পারি, আমরা সেকেন্ড গ্রুপ হিসাবে পরবর্তী সময়ে আমরা রিসেপ্টর করতে পারি, লাইসেন্স করে রিসেপ্টর অ্যাডিশনাল লাইসেন্স করা যেতে পারে। অথবা ভেজাল মেথড অ্যামনিওগ্রাফ করা যেতে পারে, তোমার যেখান থেকে অ্যাডমিশন হলো সেক্ষেত্রে সেপ্টা ফিল্ম লাগাতে পারে, অথবা অ্যামনিওগ্রাফ হিসাবে আমরা গ্রাফট করে দিতে পারি। অ্যামনি মানে আমরা ওই ক্লাসে যখন আউট করি সেখান থেকে অ্যামনিয়ন পোর্শনটা নিয়ে অ্যামনিয়নটা নিয়ে আমরা এখানে লাগিয়ে দিতে পারি, সেটা সুন্দর একটা গ্রাফটিং হয়ে যায়। মেকানিক্যাল মেথড হিসেবে আমি আইওসিডি দিতে পারি, লিপিড দেওয়া হতে পারে, পলিশ বেলুন দিতে পারি। আমরা একটু যখন আমরা এসএমএস দিবে রিসেপ্টর করা করে আমরা লাইসেন্স করে এরপর কিন্তু আইওসিডি দিয়ে দিই, অথবা পলিশ বেলুন হিসেবে আমরা দিয়ে দিতে পারি। এরপর আমরা স্টেরয়েড প্রোস্টেন দেব, স্টেরয়েড প্রোস্টেন এবং অর জিএনএস অ্যানালগ দিয়ে দিতে, আর অবশ্যই অ্যান্টিবায়োটিক আমরা দিই, অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া থাকে। ছোট্ট একটা টপিক, এতটুকু পর্যন্ত আজকে টপিক। আর একটা ক্লাস আর একটু পড়াতে চাইছিলাম, পড়াতে চাইছিলাম যে কনসেপ্ট পড়ানো আজকে পারবো না, সেই বিষয়টা আর কি। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত, বুঝতে পারছো? জি জি ম্যাম, জি ম্যাম।
ছোট একটা পড়া, এটা জানো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও তারপরে আমরা জানতে হবে যে আমরা জিনিসটাকে এক্সারসাইজ করি। জাস্ট এটা ওজন ক্যাভিটিটাকে আমরা ভিজুয়ালাইজ করে ফেলি। আমার কোনো প্যাথোলজি থাকলে, যেমন ডায়াগনস্টিক পারপাসে আমরা করতে পারি, আমরা থেরাপিউটিক থেরাপিউটিকে আমরা কি অপারেটিভ করতে পারি। এটা আমরা ফাইব্রোড থাকলে, একটা পলিপ থাকলে, তারপরে অ্যাডোমিনাল হাইপোপ্লাসিয়া থাকলে, এই ধরনের ট্রিটমেন্ট আমরা করতে পারি। এক্সেসিভ ব্লিডিং হয়ে গেলেও সেক্ষেত্রে আমরা কামড় বের করতে পারি, পালস ক্যাথেটার দিয়ে রাখতে পারি। সেভাবে আমরা করে আমরা ট্রিটমেন্ট করতে পারি। কঠিন কিছু না, আমরা ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক প্রসিডিউরে আমরা এক্সারসাইজ করতে পারি। ঠিক আছে, ওকে, আজকে এতটুকু পর্যন্ত। নেক্সট